সালামু আলাইকুম। লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে 46তম বিসিএস অনুষ্ঠিত হয়েছিল এবং হচ্ছে মোটামুটি সবাই হচ্ছে ভালো পরীক্ষা দিচ্ছে আশা করি। বিশেষ করে হচ্ছে আমার হচ্ছে বেঁচে যারা হচ্ছে রেগুলার ছিলেন, আশা করি আপনাদের হচ্ছে গণিত অংশটা আমি যেভাবে হচ্ছে আহ, যেভাবে করাইছি, আপনারা হচ্ছে যারা রেগুলার ক্লাসগুলো করছেন অবশ্যই আমি জানি এখানে গণিতে 100% এফোর্ট দিয়ে আসতে পারছেন। আচ্ছা, সবাই এখন হচ্ছে মোটামুটি সবাই প্রশ্ন নিয়ে একটু অ্যানালাইসিস করতেছে, গণিতের কোথায় হচ্ছে কোনো কনফিউশন বা ভুল টুল এসে আছে কিনা। আমি এখন হচ্ছে গণিতের পূর্ণাঙ্গ যে সমাধান, গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আমি এখন আলোচনা করব। আশা করি হচ্ছে সবাই উপকৃত হবেন। আচ্ছা, আমরা সরাসরি কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাই। আমাদের একটা প্রথম যে প্রশ্নটা ছিল, বলছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়, যে 3/2 অংশ থেকে বড় কোন ভগ্নাংশটি। এটা খুবই একটা সহজ একটা প্রশ্ন, এখান থেকে আমাদের হচ্ছে চিন্তা করার কিছুই নাই। এটা যদি আমরা ফ্র্যাকশনের আগে রাখি প্রায় 0.66 আসে, তাই না? তো এখান থেকে হচ্ছে আমাদের 4টা অপশন আছে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় অপশনটা আমরা পেয়ে গেছিলাম 8/11। এটাও যদি আমরা ভাঙাই কত আসে, প্রায় দশমিক কত আসে 17 এবং 77, আরও থাকে হচ্ছে আমাদের কত 3, তার মানে হচ্ছে 30, হচ্ছে 11 × 22। তার মানে অত কিছু চিন্তা করার দরকার নাই, আমাদের অবশ্যই অলরেডি 0.66 থেকে কি 0.72 আমরা দেখতে পাচ্ছি কোন মানটা বড়, অবশ্যই এই মানটা বড়, বাকিগুলো আরো ছোট ছোট মান। সুতরাং আমাদের প্রথম প্রশ্নের আনসার হচ্ছে কত, 8/11। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশনের কোনো সুযোগই নেই। আচ্ছা, আমরা সরাসরি পরের প্রশ্ন চলে যাই। কি বলছে, বলছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। খুবই সহজ একটা প্রশ্ন দিছে চক্রবৃদ্ধি থেকে। এটা তো চক্রবৃদ্ধির সূত্র তো আমরা সবাই জানি, কি জানি আমরা, সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে কত এন। জাস্ট হচ্ছে আমরা মানগুলো যদি বসায় দেই তাহলে হচ্ছে বার্ষিক 5% হার, মুনাফা হচ্ছে আমাদের কত 400 টাকা। মুনাফা আমাদের মূলধন হচ্ছে কত 400 টাকা, তাহলে মূলধন হচ্ছে 400। আমরা যদি 400 লিখি, 1 প্লাস আমাদের হচ্ছে বার্ষিক মুনাফার হার ছিল কত 5%, তাহলে 5%, 5 বাই হচ্ছে 100, আমাদের হচ্ছে কত, কয় বছরের জন্য, 2 বছরের জন্য। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে 400, এখানে আমরা যদি একটু কাটাকাটি করি 20, তার মানে এখানে থাকতেছে কত 21 গুণন 21 ডিভাইডেড কত, আমরা হচ্ছে স্কোয়ার যদি উঠাইয়া দেই তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য আর 2 2 এখানে কেটে যাচ্ছে, তাহলে 21 21 আমরা কত পাচ্ছি, তাহলে 20 21 হচ্ছে কত, 20 21 হচ্ছে 420, আর হলো যোগ হলো আরো 21, তার মানে টোটাল আসতেছে কত 441 টাকা। তাহলে এই 441 টাকা হচ্ছে আমাদের কত আসলো, কি চাইছে, চক্রবৃদ্ধি মূলধন কত। আমাদের কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা চাই নাই, আমাদের চাইছে চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং আমরা পেয়ে গেলাম এখানে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 441 টাকা, অর্থাৎ টোটাল আমাদের ইন্টারেস্ট আসছিল কত 41 টাকা। আমাদের আনসার কিন্তু এটাই 441 টাকা। হ্যাঁ, এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন ছিল, 100 হতে বড় দুটি সংখ্যার পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 300, সংখ্যা দুটোর অনুপাত কত। খুবই সহজ একটা জিনিস, ঠিক আছে। বলছে দুইটা সংখ্যা আছে কত, দুটো সংখ্যা আছে যাদের যোগফল হচ্ছে 300 এবং সংখ্যা দুটো অবশ্যই কত থেকে বড়, 100 থেকে বড়। আমরা এটা অপশন দেখে করতে পারি। একটা অপশন আছে 2:3, এইটা দিয়েই আমরা কিন্তু এই অঙ্কটা খুব সহজেই করতে পারি, আনসারটা দিতে পারি। কেন, কারণ 2:3 যদি আমরা যোগ করি তাহলে তো কত আসতেছে 5। আমরা কি করতে পারি, এই 5কে আমরা কি দ্বারা 300কে ভাগ করতে পারি, কুপনা এসে ভাগ করলে কত আসে 60। 60 যদি হয় তাহলে একটা সংখ্যা কত আসতেছে, 60 দুগুণে 120, আর 3 6 কত 18, 180। কিছু কিছু অঙ্ক আছে আমরা টেকনিকে কাজ করব। হ্যাঁ, তাহলে হচ্ছে উত্তর দেখেও কিন্তু এটার আমরা সমাধান কিন্তু দিতে পারি। ঠিক আছে, 1:9 কিন্তু হবে না, কেন, কারণ বলছে 1 যদি অনুপাত নিতাম 1:9, সেটা দিয়েও কিন্তু আমরা এটা ধরতে পারতাম যে হ্যাঁ 10 কাটাকাটি যাচ্ছে, কিন্তু কি হইতো 30। আমাদের কি বলছে, প্রথম কোনো সংখ্যায় 100 চেয়ে ছোট হতে পারবে না, তাহলে আমরা পাইলাম কি 2:3। এইটা না কারো কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এই গেল আমাদের একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন ছিল অসমতা থেকে একটা প্রশ্ন আসছে, বলছে x² - 7x + 12 লেস ইকুয়াল 0 হলে এর সমাধান সেট কত। এটা খুবই সহজ একটা সমাধান, এটা সমাধান তো আমরা জানি, x - 3 × x - 4 লেস ইকুয়াল 0 হওয়ার কথা, তাই না। এই যেখানে আমাদের কি আছে, লিমিটেশন দেওয়া আছে ইকুয়াল, আমাদের এখানে কি দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে। সুতরাং এখান থেকে আমরা সমাধান কত কত পাচ্ছি 3 আর 4, সুতরাং আমরা সমাধান পাবো 3 আর 4। কিন্তু এখানে হিসাবটা হলো ব্র্যাকেটের, যে এটা কি উন্মুক্ত কিনা, ঠিক আছে, বা হচ্ছে আবদ্ধ কিনা। আমরা এখানে দেখতেই পাচ্ছি ইকুয়াল দেওয়া, সুতরাং এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা ভাবনার কোনো সুযোগই নাই। ঠিক আছে, তাহলে দুটা মানে আমাদের হচ্ছে সীমাবদ্ধ আছে। সুতরাং এটার আনসার হবে কত 3 4
কোন ব্র্যাকেটের মধ্যে থাকে? থার্ড ব্র্যাকেটে থাকবে। থার্ড ব্র্যাকেট মানে এখানে হচ্ছে কি মান দুটো হচ্ছে লিমিটেড, সীমাবদ্ধ। আচ্ছা, এটা গেল একটা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আসছিল এরকম, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 1 হলে এক্স প্লাস 2 ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2 এক্স হোল স্কোয়ারের মান কত? খুবই সহজ একটা প্রশ্ন, বীজগণিত থেকে আসছে। তাহলে এটা থেকে আমরা কিভাবে বের করতে পারি? এগুলো যদি আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। আচ্ছা, আমি একটু উপরে দেখাচ্ছি জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু উপরে দেখি। এইটাকে যদি আমরা ভাঙাই কি আসে? এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই, সরি 4y স্কোয়ার। তাহলে পরের অংশটুকু আমাদের কি আসবে? যে ওয়াই স্কোয়ার প্লাস 4yz প্লাস 4z স্কোয়ার প্লাস পরের অংশটুকু যদি ভাঙে আমরা কত আসে? জেড স্কোয়ার প্লাস 4zx প্লাস হচ্ছে কত? 4x স্কোয়ার। আচ্ছা, এই মানটা আমরা কি এখন অনায়াসে কিন্তু সাজাইতে পারি। তাহলে এক্স স্কোয়ার আমরা দেখতেছি এখানে একটা আছে আর এখানে আছে চারটা, টোটাল হিসাব করলে আমরা পাচ্ছি কত? 5x স্কোয়ার। এখানে এরকম পাবো 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার। অনুরূপভাবে এগুলো আছে কত? 4xy প্লাস 4yz প্লাস 4zx। এখান থেকে কি কাজ খুবই সহজ, খুবই সহজ। তাহলে এখান থেকে আমরা যদি 5 কমন নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখান থেকে আমরা যদি আমরা 4 কমন নেই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? তাহলে 5 ইন্টু আমাদের এই মানটা অলরেডি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল কত? 2। তাহলে আমরা মানটা বসাই দিই, প্লাস 4 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত? 1 ইন্টু হচ্ছে 1। তাহলে আমাদের কত আসতেছে? 10 প্লাস 4 ইকুয়াল কত? 14। সুতরাং আমাদের আনসার কত হবে? এটার আনসার হবে আমাদের 14। ঠিক আছে, আমরা হচ্ছে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে ব্যাখ্যা সহ বলছি, যাতে হচ্ছে কারো কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এরপর আমরা সরাসরি 6 নম্বর প্রশ্নটা দেখি। 6 নম্বর প্রশ্ন বলছে কত? 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3, 5x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 21 হলে এক্স ওয়াই এর মান কত? এটা খুবই একটা সহজ একটা অঙ্ক। কি বলছে? 3x মাইনাস ওয়াই সমান 3 আর হলো 5x প্লাস ওয়াই সমান হচ্ছে 21। আমরা দুটো সমীকরণ আকারে যদি হচ্ছে দাঁড় করাই, এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দেই, আচ্ছা এটা যদি আমরা 1 ধরি, এটা যদি 2 ধরি, এই সমীকরণ দুটো যোগ করলে আমরা কত যোগ করলে কত আসতেছে? 5x আর হলো 3x, দ্যাট মিন হচ্ছে 8x ইকুয়াল, তাহলে ওয়াই চলে যাচ্ছে আমাদের এখানে, থাকতেছে কত? 21 আর এখানে হচ্ছে 3, টোটাল হচ্ছে 24, দ্যাট মিন x ইকুয়াল কত আসতেছে? 3। তাহলে আমরা কিন্তু অলরেডি x এর মান কিন্তু পেয়ে গেলাম 3। এখন আমার দরকার y এর মান। আচ্ছা, এখানে যদি আমরা x এর মান বসায় দেই, তাহলে 3 আসতেছে কত? 3 3 9 মাইনাস y সমান যদি আমরা 3 বসাই, দ্যাট মিন y সমান কত আসতেছে? 9 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে কত? 6। তাহলে আমরা আলটিমেটলি কত পাইলাম? যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3, 5x প্লাস ওয়াই ইকুয়াল 21 হলে x y এর মান কত? তাহলে x y এর মান আমাদের আসতেছে কত? 3 6। x এর মান 3 আর হচ্ছে y এর মান হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। আচ্ছা, আমরা এবার সরাসরি 7 নম্বর অঙ্কে চলে যাই। এটা সূচক থেকে আসছে একটা অঙ্ক, বলছে কি হাফ ইন্টু 2 পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল 5 হলে x এর মান কত? এখানে অনেকেই যে বুঝতে, অনেকের প্রশ্ন বুঝতে ভুল হতে পারে, এই প্লাস 1 কিন্তু এই পাওয়ারের সাথে না, কিন্তু আলাদা। হ্যাঁ, আচ্ছা এটা সমাধান আমরা করে যাই, সরাসরি করি। এটা খুবই সহজ একটা সলিউশন, সমাধান। হাফ ইন্টু 2 পাওয়ার হচ্ছে x মাইনাস 3, তাহলে 1 কে যদি আমরা রাইট সাইডে দিয়ে দিই, তাহলে 5 মাইনাস 1 দ্যাট মিন কত? 4, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা কত পাচ্ছি? তাহলে হাফ কে ওই পাশে মাইগ্রেট করি, তাহলে এখানে থাকতেছে আমাদের 2 পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল কত? হাফ এর সাথে আমরা একটু ওই পাশে মাইগ্রেট করলে কত হচ্ছে? 4 এর সাথে 2 গুণ হয়ে যাচ্ছে 8, দ্যাট মিন 8 কে আমরা লিখতে পারতেছি কত? 2 পাওয়ার 3। এটা লেখা যায় খুব সহজ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আমরা অনায়াসে লিখতে পারি। আচ্ছা, সূচকের ক্ষেত্রে আমরা কি জানি? উভয় পাশে যদি বেস একই থাকে তাহলে পাওয়ারগুলো সবসময় কি হয়? সমান হয়। দ্যাট মিন এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল 3 বা x ইকুয়াল কত? 3 প্লাস 3 দ্যাট মিন কত? 6। সুতরাং আমরা কি পাইলাম? এটার মান হচ্ছে কত? 6। আনসার কত হবে? 6 হবে। খুবই সহজ। ঠিক আছে, এবারে বিসিএস এর গণিতগুলো মনে হচ্ছে তুলনামূলক সহজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। 8 নম্বর প্রশ্নটা একটু দেখি। কি বলছে? এটা লগের অঙ্ক দিয়েছে, কারণ মানে সূচক লগ দুটো থেকে আমাদের অঙ্ক চলে আসছে। তাহলে এখানে বলছে কত? লগ 8 রুট 8 বেস এক্স ইকুয়াল হচ্ছে 3 সমস্ত 1/3, তাই না? হলে এক্স এর মান কত? এক্ষেত্রে লগের ক্ষেত্রে আমরা কি জানি? যে লগ
বেস হলো √8 এক্স ইকুয়াল হচ্ছে কত 3 সমস্ত 1/3। তাহলে এটার ক্ষেত্রে আমরা লগকে মিনিমাইজ করার জন্য যে কাজটা আমরা করতে পারি, দ্যাট মিন আমাদের কি হবে এক্স ইকুয়াল কত √8 পাওয়ার কত হবে 3 সমস্ত 1/3। ঠিক আছে, 3 সমস্ত কত 1/3। আচ্ছা, তাহলে 3 সমস্ত 1/3 কে আমরা কি লিখতে পারি, তাহলে √8 3 থেকে 9 10 বাই হচ্ছে কত 3 লেখা যায়। আচ্ছা, এটাকে আরো যদি মডিফাই করি, তাহলে রুটকে যদি আমরা উঠায় দেই, তাহলে 8 পাওয়ার হাফ তার সাথে গুণন হলো কত 10/3। √8 মানে তো হচ্ছে পাওয়ার হাফ, রুটের হচ্ছে পাওয়ার হাফ। আচ্ছা, একটু কাটাকাটি করলে আমরা পাচ্ছি কত 5। দ্যাট মিন হচ্ছে কত 8 কেও আমরা ভাঙাইতে পারি 2 পাওয়ার 3। কত ভাঙানো যায় 2 পাওয়ার 3 আকারে ভাঙানো যায়, কোনো সমস্যা নাই। তার সাথে গুণন কত আছে 5/3। তাহলে 3 3 কাটলে আমাদের আলটিমেটলি কত থাকতেছে 2 পাওয়ার 5। আচ্ছা, 2 পাওয়ার 5 মানে কত, তাহলে 2 কিউব 8, 2 পাওয়ার 4 হলো 16, 2 পাওয়ার 5 মানে হচ্ছে কত 32। তাহলে এটার লগের হচ্ছে এক্স এর মান কত হবে 32। ঠিক আছে, খুবই সহজ। হ্যাঁ, লগ সূচক দুটি হচ্ছে কভার করছে এখান থেকে। আচ্ছা, পরের অঙ্কটা আমরা একটু দেখি, 9 নম্বরটা দেখি। বলছে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 30 দ্বারা বিভাজ্য হবে এরকম সংখ্যা আমাদের কতগুলো আছে। যে সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য যাবে সেই সংখ্যাটা কিন্তু 16 দ্বারা বিভাজ্য নরমালি যায় না। সুতরাং এটা না আমাদের ভাবার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি কত বলছে 1000, 1 থেকে বড়। তাহলে 1000-এর মধ্যে আমরা যদি হচ্ছে 30 দ্বারা বিভাজ্য করি, তাহলে 30 দ্বারা বিভাজ্য করলে কতগুলো সংখ্যা আসতে পারে। তাহলে আমরা 0 0 একটা মিনিমাইজ করে দিই, এত বড় ভাগ করার কি আছে। তাহলে 100-এর মধ্যে 3 কতবার যায়, মিনিমাম 33 বার যায়। তাহলে 3 33 হচ্ছে 99, আর তো যাওয়ার কথা না, তাই না। তাহলে আমরা দেখতেছি যে 30 1000-এর মধ্যে কতবার বিভাজ্য হবে, 1 থেকে শুরু করে 1000-এর মধ্যে কতবার যাবে 33 বার। সুতরাং কি এটার আনসার হবে কত 33। এটার আনসার কত হলো 33। কনফিউশনের কোনো কিছু নাই। এবারে প্রশ্নের মধ্যে কনফিউশন খুবই কম। ঠিক আছে, খুবই সহজ, মোটামুটি সহজ করছে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু চলে যাই, কথা না বাড়িয়ে। বলছে একটা সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল কত। এটা খুবই সহজ একটা অঙ্ক কিন্তু। হ্যাঁ, সিলিন্ডারের ক্ষেত্রফল আমরা যে হচ্ছে সিলিন্ডার যদি একটু আঁকার চেষ্টা করি, ধরেন হচ্ছে এটা আমাদের হচ্ছে সিলিন্ডার। আচ্ছা, এই সিলিন্ডারের ক্ষেত্রে এই সিলিন্ডারের কি বললো যে এই সিলিন্ডারের বৃত্তীয় তল কোনটা, এটা হচ্ছে আমাদের কি বৃত্তীয় তল। বৃত্তীয় তলের হচ্ছে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত 2 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ আছে 2 সেন্টিমিটার, হাইট দেওয়া আছে আমাদের 6 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে তাহলে তল আছে আমাদের টোটাল কয়টা, 3টা তল আছে। ঠিক আছে, 3টা তলের মধ্যে কি এই যে বৃত্তীয় 2টা তল আর হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের একটা তল, এই টোটাল 3টা তলের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি বের করে ফেলি, কোনো সমস্যা নাই। এটা তো একটা কি সার্কেল, সার্কেলের কি জানি আমরা ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তাই না। এটা হচ্ছে আমাদের কত পাই আর স্কোয়ার। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, আমরা টোটালি একটা সূত্র কিন্তু আমরা জানি অলরেডি, কি যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাই না। আমাদের হচ্ছে সিলিন্ডার যদি চিন্তা করি, তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলই হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে এটা। আচ্ছা, তাহলে ডাইরেক্ট আমরা এই সূত্রে বসাই দিই, তাহলে আমাদের সুবিধা তাড়াতাড়ি হচ্ছে। তাহলে 2 পাই ইন্টু এই ব্যাসার্ধ কত 2, তাহলে 2 প্লাস আমাদের হাইট কত দেওয়া আছে 6, তাহলে আমাদের কত আসতেছে এখানে 2 হচ্ছে 4 পাই ইন্টু এখানে কত আসতেছে 6 2 8, তাই না। দ্যাট মিন কত 4 8 32 পাই। দেখেন এবার হিসাবগুলো কত সহজ রাখছে, বরাবর হিসাব রাখছে, কোনো দশমিক ফশমিকের কোনো ঝামেলা নাই। দ্যাট মিন আমাদের হচ্ছে সিলিন্ডারের যে সমগ্র তল আছে, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 32 পাই। কনফিউশনের কিন্তু কোনো কিছু নাই। ঠিক আছে, একেবারে ঝকঝকা অঙ্ক। আচ্ছা, আমরা আবার পরের অঙ্কটা দেখি। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি। বলছে কোনো একটি ত্রিভুজের দুটি কোণের মান, একটা হচ্ছে 28 ডিগ্রি আর একটা 62 ডিগ্রি যদি হয়, তাহলে এই ত্রিভুজটা কেমন ধরনের ত্রিভুজ। কত সহজ একটা প্রশ্ন করছে, তাই না। এবারে গণিত প্রশ্নটা খুবই সহজ লাগতেছে। হ্যাঁ, আচ্ছা বলছে তাহলে ত্রিভুজ দুটার কোণের মান দেওয়া আছে, একটা কোণের মান হচ্ছে 28 ডিগ্রি আর একটা কোণের মান হচ্ছে 62 ডিগ্রি। আমরা বুঝতে পারতেছি কিন্তু 28 ডিগ্রি আর 62 ডিগ্রি যোগ করলে কত আসতেছে 28, আর এখানে হলো 62, তাহলে 62 যোগ হচ্ছে 28 সমান কত আসে 8 2 10 6 90 ডিগ্রি, তাই না। তাহলে 90 ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে বাকি আর একটা কোণের মান অবশ্যই কত হতে হবে? 90 ডিগ্রি। বাকি কোণ আর একটা কত? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সেই কোণ সেই কোণে সেই ত্রিভুজটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। এটা নাকি মাথা ঘামানোর কোনো অপশনই নাই। সুতরাং এটা হচ্ছে কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, কত সহজ প্রশ্ন করছে এবার, তাই না? খুবই সহজ প্রশ্ন আছে। আচ্ছা, সমকোণী ত্রিভুজ। এবার আমরা আসি পরের প্রশ্নটা, 12 নম্বরে চলে যায়। বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, এটা একটু হচ্ছে এটাও সহজ একটা অঙ্ক। জাস্ট হচ্ছে আমরা যদি ফিগারটা বুঝি, এই অঙ্কটা আমাদের জন্য 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় লাগতে পারে বড় জোর। ঠিক আছে, এবার ফ্র্যাকশনের কোনো ঝামেলাই রাখে নাই। বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে আমরা একটা যদি বর্গ চিন্তা করি। আচ্ছা, আমরা নিলাম এই একটা বর্গ, যে বর্গটার বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। বলছে কি এই বৃত্তের কি বলছে বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। এর ভিতরে একটা যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা নর্মালি বুঝতে পারতেছি এখান থেকে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে। তাহলে টোটাল ব্যাস হচ্ছে আমাদের কত? 4 হবে, যেহেতু বর্গ। তাহলে প্রত্যেকটা আমাদের হচ্ছে এই বৃত্তের ব্যাস কত হবে? 4। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 2। এবার বলছে কি এই বৃত্তের ক্ষেত্রফল কত? আমার কি আর কোনো কিছু চিন্তা করার দরকার আছে? বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত? পাই আর স্কোয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ কত? পাই ইন্টু আর এর মান কত? 2 স্কোয়ার, দ্যাট মিন কত? 4 পাই। তাহলে এটার ক্ষেত্রফল কত বের হলো? 4 পাই। বুঝতে পারতেছেন? পায়ের মানে কিন্তু ভাঙানো লাগে নাই, পাই রেখে দিছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা খুব সহজে কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল আমাদের 12 নাম্বারটা সমাধান পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন বিন্যাস থেকে একটা সমাবেশ থেকে একটা বিন্যাস থেকে একটা অঙ্ক দিচ্ছে। কি বলছে? কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? খুবই সহজ একটা প্রশ্ন, ছোট্ট একটা অঙ্ক দিছে, তাই না? কনিক কনিক যদি আমরা লিখি CONIC, তাই না? কনিকে শব্দ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল শব্দ আছে কয়টা? 5টা। তাহলে এটাকে যদি আমরা বিন্যাস করি, 5টা শব্দকে বিন্যাস করার মোট সংখ্যা হচ্ছে কত? 5 ফ্যাক্টোরিয়াল। কত ফ্যাক্টোরিয়াল? 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়। কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা? এখানে সি আছে কয়টা? 2টা। দ্যাট মিন 2 দ্বারা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা কি হবে? ভাগ হবে। তার মান কত হবে? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভাঙলে আমরা পাচ্ছি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কত? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই ফ্যাক্টোরিয়াল বাদ দেই। তাহলে 4 5 20, 3 20 কত? 60। দ্যাট মিন আমাদের হচ্ছে কি কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে যদি আমরা হচ্ছে বিন্যাসটা সাজাই, তাহলে আমাদের টোটাল বিন্যাস সংখ্যা হবে কতগুলো? 60টা। উত্তর কত হবে? 60টি হবে। ঠিক আছে, কোনো ধরনের কনফিউশন কিন্তু নাই। এবার খুবই ক্লিয়ার কাট অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, 14 নম্বর অঙ্কটা আমরা একটু হচ্ছে খেয়াল করি। বলছে আমাদের হচ্ছে বলছে এ যদি এর মান আমাদের কি বলছে? এক্স সাজ দ্যাট এক্স 5 7 দ্বারা বিভাজ্য হবে এবং ওই সংখ্যাটা কত পর্যন্ত বিভাজ্য হতে পারবে? এক্স এর মান হচ্ছে লেস 150, দ্যাট মিন 150-এর নিচেই থাকতে হবে। ঠিক আছে, 5 7 দ্বারা বিভাজ্য হবে। 5 এবং 7 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে এখানে আমাদের খুব সহজ একটা জিনিস, 5 এবং 7-এর লসাগু কত? 5 7 35। তাহলে এই 35 দ্বারাই আমরা হচ্ছে হিসাব করবো। ঠিক আছে, 5 এবং 7 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে 35 যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে, 5 এবং 7 ওই সংখ্যাগুলো দ্বারাই ভাগ যাবে। এবার আমরা বলি দেখি, বলছে কত পর্যন্ত যাইতে পারবে? 150, লেস 150 মানে 150-এর চেয়ে কম। আচ্ছা, আমরা 150 দ্বারাই চিন্তা করি। তাহলে 35-কে 150 দ্বারা যদি আমরা ভাগ করি, কতবার যাইতে পারে সর্বোচ্চ? সর্বোচ্চ এখানে আমাদের কতবার যেতে পারে? 4 দ্বারা যদি যাই, 4 5 20, 3 4 12, আর হলো 2, দ্যাট মিন 14, তাই না? তাহলে এখানে আমাদের 10 থাকতেছে, দ্যাট মিন আর তো দরকার নাই। তার মানে সর্বোচ্চ সংখ্যক কতবার যাচ্ছে? 4 বার পর্যন্ত কিন্তু আমরা কি করতে পারতেছি? ভাগ করতে পারতেছি, যারা হচ্ছে 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে। এরকম সংখ্যা আমাদের টোটাল কয়টা? 4টা। তাহলে আমাদের মান চাইছে কি? বলছে পিএ কত? পাওয়ার সেট, অর্থাৎ পাওয়ার অফ এ সেট। এ সেটের সদস্য কতগুলো হবে? তাহলে এ সেটে আমরা টোটাল উপাদান কয়টা পাইছি? এবার এ সেটে আমাদের উপাদান আছে, টোটাল উপাদান এখানে পাইছি আমরা 4টা। তাহলে আমরা কি জানি পাওয়ার সেট গঠনের ক্ষেত্রে কি করতে হয়? কোনটা অবলম্বন করতে হয়? পাওয়ার সেট হবে যে কোনো পাওয়ার সেটের নেম হচ্ছে 2 পাওয়ার এন। এন হচ্ছে আমাদের কি এলিমেন্ট সংখ্যা। তাহলে এন এখানে আমাদের কত? 4। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 2 পাওয়ার 4। আচ্ছা, 2 পাওয়ার 4 মানে কত? 2 কিউবে 8। তাহলে 2 পাওয়ার 4 হচ্ছে কত? আসতেছে আমাদের 2 টু দি পাওয়ার 4 হচ্ছে কত? 16। তাহলে টোটাল পাওয়ার সেটের সংখ্যা আমাদের কত আসতেছে? আমরা যদি এটার উত্তর লিখি তাহলে আমরা বলতে পারি টোটাল পাওয়ার সেটের সংখ্যা আসবে আমাদের 16টা। আমাদের কিন্তু পাওয়ার সেটের সংখ্যাই চাইছে, প্রকৃত চাই নাই। যদি আমাদের প্রকৃত পাওয়ার সেট সংখ্যা চাইতো তখন কিন্তু আমরা -1 করে দিতাম। ঠিক আছে, 15টা হয়তো। হ্যাঁ, তার মানে প্রশ্নের ভিতরে কোনো এবার কিন্তু পেঁচগোছ কিচ্ছু নাই, একেবারে খুব সহজ সরল। আচ্ছা, 15 নম্বর অঙ্কের হচ্ছে লাস্ট অঙ্কটা আমরা দেখি। বলছে একটি থলিতে 5টি নীল বল আছে, 10টি সাদা বল আছে ও 20টি কালো বল আছে।
দৈবচয়নের মাধ্যমে একটা বল তুললে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে। হচ্ছে অ্যাজ এ স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট হিসেবে আমি বলতেছি প্রশ্নটা কিন্তু খুব সহজ এবং ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা যদি না বুঝি তাহলে কঠিন লাগবে। তাহলে প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ, খুবই সহজ একটা প্রশ্ন। বলছে কি যে একটি থলিতে 5টা নীল বল আছে। কয়টা নীল বল আছে? 5টা নীল বল আছে। আর কয়টা সাদা বল আছে? 10টি সাদা বল এবং হচ্ছে 20টি কালো বল। আমরা এমন ভাবে বল তুলবো যেন ওইখানে আমাদের কোনো সাদা বল না থাকে। তাহলে সাদা বল হচ্ছে কি, মনে করতে হবে যে নাই আমাদের এখানে। আচ্ছা, আমরা টোটাল বল আগে হিসাব করি। টোটাল এখানে 5টা, এখানে 10টা, এখানে কয়টা? 20টা। তো টোটাল বল আমাদের কয়টা? 35। টোটাল কয়টা বল আমাদের? 35টা বল কিন্তু আছে। আচ্ছা, এবার হচ্ছে একটা বল আমাকে তুলতে হবে। আমি যদি একটা বল তুলি, হয়তো বলটা হচ্ছে নীল হতে পারবে, অথবা বলটা কি হতে পারবে? কালো হতে পারবে, সাদা হতে পারবে না। তাহলে এবার আমরা চিন্তা করি, তাহলে একটা বল তুলবো, তাহলে আমাদের নীল বল কয়টা আছে? 5টা। তাহলে 5টা থেকে আমাদের নিতে হবে একটা, অথবা কি বলছে 20টা কালো বল থেকে একটা কালো বল আসতে পারে, অথবা 20টা থেকে একটা কালো বল আসতে পারে। এই হচ্ছে হিসাব, আর কিছুই না। ঠিক আছে, তাহলে সম্ভাবনা কত? তাহলে এখানে আমাদের কোনো সাদা বলের কোনো আর সুযোগ থাকলো না, এখানে সাদা বল নাই। তাহলে 5 এর মান হচ্ছে কত? 5। আর 20 এর মান হচ্ছে 20 ডিভাইডেড কত? আচ্ছা, বাংলা ইংরেজি মিক্সড হয়েছে, ব্যাপার না। তাহলে এখানে কত আসতেছে? 25/35। তাহলে একটু কাটাকাটি করি। 5 দ্বারা কাটলে 5 5 25, 5 সাথে 35। সুতরাং আমাদের সম্ভাবনা কত আসতেছে? 5/7। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। হ্যাঁ, সম্ভাবনা তাহলে আমরা কি পেলাম? প্রবাবিলিটি থেকে একটা অঙ্ক আসছে, যেটা হচ্ছে খুবই সিলি টাইপের একটা অঙ্ক। আশা করি এই 15টা অঙ্ক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা বা কোনো কিছুই নাই, কোনো কনফিউশনও নাই। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাব মেন্টাল এবিলিটিতে। আচ্ছা, মেন্টাল এবিলিটির হচ্ছে আমি হচ্ছে অঙ্কগুলো একটু হচ্ছে 16 নম্বর অঙ্কটা একটু বলি, অনেক বড় আমি বোর্ডে লিখি নাই। অঙ্কটা বলছে এরকম যে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে, এবং তারপরে একই দিক থেকে আরো 90 ডিগ্রি ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? আচ্ছা, আমরা যদি একটু বোর্ডে খেয়াল করি বিষয়টা কেমন হয়। আচ্ছা, আমরা একটা ধরে নেই, আমরা আমাদের মধ্যে ধরে নিলাম এটা উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা যদি আমরা পশ্চিম ধরি, কথার কথা। ঠিক আছে, আমি যেভাবে ধরবো এটার কোনো সমস্যা নেই, আমি আমার মধ্যে ব্যাখ্যা দিচ্ছি। বলছে এবার লোক কি বলছে, একজন লোক উত্তর এবং পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় আছে। তাহলে উত্তর আর হচ্ছে পশ্চিম, আমি ধরলাম এই জায়গায় লোকটা এই দিকে মুখ করে দাঁড়ায় আছে, উত্তর পশ্চিম বরাবর। এবার বলছে সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরবে। তাহলে এখানে যদি থাকে, সে এখান থেকে কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রিতে ঘুরবে। দ্যাট মিন এই জায়গায় সে এখন অবস্থান করবে। এখন তার অবস্থান হচ্ছে উত্তর পূর্ব দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলো। আচ্ছা, এবার বলছে তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরবে। তাহলে এবার কি করবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখান থেকে আবার সে 90, আরো 90 ডিগ্রি আসবে। দ্যাট মিন এখন সে এই জায়গায় অবস্থান করতেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে, ভালো কথা। এরপরে শুধু ওখানে ঘুরে এসে ক্ষান্ত হয় নাই, তারপর সে কি করলো, এবং তারপর একই দিকে আরো 90 ডিগ্রি ঘুরলো। এখন যেদিকে তার ডিরেকশনটা ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার আরো কত ডিগ্রি ঘুরলো, ঘুরে আসলো। এখন সে আরো এখান থেকে 90 ডিগ্রি ঘুরে এলো। এখন বলছে এখন সে কোন দিকে মুখ করে আছে, প্রশ্নটা হলো এইটা। তাহলে এখন দেখি এই জায়গায় তার অবস্থানটা কোন দিক, কোন দিকে আবার মুখ করে আছে? খুবই সহজ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? এই জায়গা, এখানে এই লোকটা এখানে দাঁড়ানো, তাই না? তাহলে এই লোকটা যদি এখানে দাঁড়ায় থাকে, তাহলে তার মুখ কোন দিকে অবস্থান করতেছে? এই হচ্ছে আমাদের দক্ষিণ, এই হচ্ছে পূর্ব। তাহলে অপশনে আমাদের আছে দক্ষিণ পূর্ব। তাহলে এটার উত্তর হয়ে যাবে কি? দক্ষিণ পূর্ব। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশনে পড়ার কিন্তু কিছু নাই, খুবই সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, খুবই সহজ, চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা, 16 নম্বর গেল। এরপরে 17 নম্বর প্রশ্ন বলছে কি যে নিচের শব্দগুলো অভিধানে যে ক্রমে সাজানো আছে সেগুলোর মধ্যে আমাদের একটা ক্রম ঠিক করতে বলছে। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। আমি সরাসরি 18 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 18 নম্বর প্রশ্ন বলছে কি, এখানে হচ্ছে মেন্টাল এবিলিটির প্রশ্ন। কি বলছে যে একটা ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মানে একটা ছবি টানানো আছে পুরুষের, সেই পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, কি বলছে, তার ভাইয়ের বাবা, কি বলছে যে তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। কি বলছে যে তার ভাইয়ের বাবা আমার দাদার হচ্ছে একমাত্র ছেলে। এবার বলছে ছবির পুরুষটার সঙ্গে মহিলার সম্পর্কটা কি? আসলে সম্পর্কটা হচ্ছে মূলত ভাই বোনের সম্পর্ক। ঠিক আছে, কি সম্পর্ক? বোনের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। হ্যাঁ, উত্তর হবে আমাদের কি? বোনের সম্পর্ক। ঠিক আছে, তাহলে পুরুষের সাথে
ওই মহিলার সম্পর্ক হচ্ছে মূলত বোনের সম্পর্ক। আচ্ছা, এবার 19 নম্বর অঙ্কটা দেখি, এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। মেন্টালের হচ্ছে চমৎকার একটা অঙ্ক দিয়েছে, বলছে ই এর মান 10, জে এর মান 20, ওর মান হচ্ছে 30 এবং টি এর মান যদি 40 হয়, তবে বি প্লাস ই প্লাস এস প্লাস টি এর মান কত? দেখেন এই সংখ্যাটা কিভাবে সাজাইছে, খুব চমৎকারভাবে সাজাইছে। এটা ইংরেজি অ্যালফাবেটের কততম অবস্থান? 5তম অবস্থান। 5-এর সাথে তারা কি করছে? 2 গুণ করছে। আবার যে এর অবস্থান হচ্ছে 10, 10 গুণ তার সাথে 2 গুণ করে হয়েছে 20। অনুরূপভাবে ওর অবস্থান হলো 15, সবসময় কি করছে? 2 দ্বারা গুণ করছে। ঠিক আছে, এবার আমরা যদি এই সিকোয়েন্সে চলে আসি, তাহলে বি এর মান আমাদের কত হওয়ার কথা? বি এর মান হওয়ার কথা 4, যেহেতু 2 নাম্বার, 2 দ্বারা গুণ করলে হয় 4, এর অবস্থান হচ্ছে 5, আর 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত? 10। এবার হচ্ছে কি এস, এস এর মান কত? 19তম। 19 গুণে কত আসতে হবে? 38। আর আমাদের টি এর মান তো অলরেডি দেওয়া আছে, টি এর মান এখানে হচ্ছে 40। আমরা যোগ করি, তাহলে 8, 8 4 কত? 8 4 12, তাহলে 4 3 7, 7 1 8, 8 আর 7 1 9, কত আসলো? 92। আমাদের সঠিক আনসার কত হবে? 92। ঠিক আছে, এখান থেকে আমাদের কনফিউশনের কিন্তু কোনো সুযোগ কিন্তু নাই। আচ্ছা, 20 নম্বর বলছে কোন শব্দটি আলাদা? এখানে কয়েকটা পাখির নাম দেওয়া আছে, বলছে কিউই পাখি, ঈগল পাখি, অস্ট্রিচ পাখি, হচ্ছে ইমো পাখি। এই চারটার মধ্যে ডিফারেন্স কোনটা, আলাদা কোনটা? এই চারটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ইমো পাখি। কি পাখি? ইমো পাখি। এখানের মধ্যে কিউই উঠতে পারে, ঈগলও উঠতে পারে, অস্ট্রিচও কিন্তু উঠতে পারে, একমাত্র ইমো পাখি কোনোভাবেই উঠতে পারে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা আর একটু দেখি। এবার মেন্টাল এবিলিটির হচ্ছে 21 নম্বর প্রশ্নটা কি বলছে, আমরা একটু দেখি। বলছে একজন মহিলা বলছেন, আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করবে। অর্থাৎ একজন মহিলা বলতে তার যা বয়স সেটা যদি আমার চেঞ্জ করে দেয়, মানে উল্টে একদম উল্টো করে দেয়, তাহলে তার স্বামীর বয়স পাওয়া যাবে। এবার কি বলছে, তিনি আমার থেকে বয়সে বড়, তার স্বামী অবশ্যই তার বয়সে বড়, এবং বলছে আমাদের বয়সের পার্থক্য হচ্ছে আমাদের মোট বয়সের যোগফলের 11/1 ভাগ। তাদের বয়স যদি আমরা যোগ করি, তাহলে স্বামী এবং স্ত্রীর মোট বয়স যদি যোগ করা হয়, তাহলে তাদের হচ্ছে কি যোগফলের হবে কি হবে, পার্থক্য কত হবে? যোগফলের 11/1 ভাগ। তাহলে মহিলার বয়স কত? এটা আমরা অপশন টেস্ট করবো কিন্তু। হ্যাঁ, অপশন টেস্ট করলে আমাদের জন্য খুব সহজ হয়। কিছু অঙ্ক আছে আমাদের অপশন টেস্ট আগায়। যেমন আমরা যদি, আচ্ছা, মহিলার বয়স আমরা চিন্তা করলাম, ধরলাম হচ্ছে 45 বছর, কথার কথা। তাহলে আমাদের কি বলছে, মহিলার বয়সকে যদি আমরা উল্টে দেই, তাহলে উল্টালে কত হচ্ছে? 54। এবং পুরুষ অবশ্যই বলছে কি মহিলার চেয়ে হচ্ছে বয়সে বড়, তার মানে হচ্ছে 54 হতে পারে। এখন আমরা কি বলবো, বলছে কি তাদের যোগফল, তাদের বয়সের যোগফল বলছে কি যে তিনি আমার থেকে বয়সে বড় এবং হচ্ছে আমাদের বয়সের পার্থক্য, এদের ডিফারেন্সটা কত? দুজনের স্বামী স্ত্রীর বয়সের ডিফারেন্স বলছে, এদের যোগফলের 11/1 ভাগ। আচ্ছা, তাহলে যোগ করলে আমাদের কত আসতে হচ্ছে? 5 4 9, 5 4 হচ্ছে 9, যোগফল কত? 99। বলছে 99কে যদি আমরা 11 ভাগ করে, আচ্ছা, ভাগ দিয়ে 11, তাহলে 11 ভাগ করলে আসতেছে কত? 9 11 99। আচ্ছা, এবার আমরা ডিফারেন্সটা দেখি। তাহলে 54 থেকে আমরা যদি হচ্ছে 45 বিয়োগ করি, তাহলে এখানেও ডিফারেন্স কত আসতেছে? 9। তার মানে কি মিলে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আমাদের এখানে মহিলার বয়স কত হবে? 45। এটা নিয়ে কিন্তু কনফিউশনের কোনো সুযোগ বা কারণ কোনোটাই কিন্তু এখানে নাই। ঠিক আছে, আচ্ছা, 22 নম্বর প্রশ্নটা কি বলছে, বলছে যদি একটি কামান থেকে নিম্নলিখিত দুটি বস্তুকে, চারটি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে চলে যাবে? আচ্ছা, বেশি দূরে যাবে। চিত্রের মধ্যে আছে একটা রেক্টাঙ্গুলার আছে, আর একটু বড় সাইজের রেক্টাঙ্গুলার আছে, আর ছিল আমাদের একটা বৃত্ত, আর আছে আমাদের ত্রিভুজ। ঠিক আছে, এরকম হচ্ছে চারটা চিত্র আছে। এবার বলছে এই কামান থেকে যদি আমরা এই চারটা জিনিসকে ছেড়ে দেই, বলছে এই চারটা জিনিসকে অনুভূমিক বরাবর যদি ছেড়ে দেওয়া যায়, কোন জিনিসটা বেশি দূরে যাবে? তাহলে বেশি দূরে যাওয়ার কন্ডিশনটা কি? আমরা যদি এখানে এইটা চিন্তা করি, প্রথমটার কথা চিন্তা করি, এখানে আমরা কি দেখতেছি? ভূমির সাথে ফ্রিকশনটা কিন্তু অনেক এলাকা জুড়ে। ঠিক আছে, ভূমির সাথে যেহেতু ঘর্ষণজনিত সমস্যা আছে, বাধা আছে, যার কারণে এটা কিন্তু খুব বেশি দূর আগাইতে পারবে না। অনুরূপভাবে এটাও কিন্তু খুব বেশি দূর আগানোর কিন্তু সুযোগ নাই। আমরা যদি সার্কেলের ক্ষেত্রে চিন্তা করি, দেখি সার্কেলের কিন্তু জাস্ট একটু অংশ হচ্ছে কি ভূমিকে স্পর্শ করতেছে, সুতরাং ভূমির সাথে তার ঘর্ষণের পরিমাণটা কিন্তু বাকি চিত্রগুলো থেকে অনেক কম। সুতরাং আমরা যদি 22 নম্বর প্রশ্নের কথা চিন্তা করি, তাহলে 22 নম্বর প্রশ্নের মধ্যে এই বৃত্তটাই আমাদের কি করবে? অনুভূমিক বরাবর অনেক বেশি দূর যাবে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা, এটা হচ্ছে মূল কারণ। ঠিক আছে, এটা না আমাদের হচ্ছে কোনো কনফিউশনের কোনো কারণ নাই। আচ্ছা, 23 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি। 23 নম্বর বলছে
একটি সভায় 15 জন লোক রয়েছে এবং তারা হচ্ছে সকলেই সভা শেষে একে অপরের সাথে কর্মবোধন করবে, তাহলে মোট কর্মবোধনের সংখ্যা কত? হ্যান্ডশেক করবে, ঠিক আছে। যে টোটাল হচ্ছে 15 জন লোক ছিল, এটা হচ্ছে মোটামুটি হচ্ছে বিন্যাস টাইপের অঙ্ক। বললো যে 15 জন লোক তারা এমন ভাবে হ্যান্ডশেক করবে, প্রত্যেকেই প্রত্যেক জনের সাথে হ্যান্ডশেক করবে। এটার নিয়ম হচ্ছে কত? যে n × n-1/2। এটা যারা মোটামুটি হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে দেখেন, ক্রিকেট খেলার যে লিগগুলো হচ্ছে যেভাবে ম্যাচগুলো সাজানো হয়, মূলত এইভাবে হচ্ছে সাজানো যায়। প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকের জনের সাথেই খেলবে, কতগুলো ম্যাচ হবে, নিয়ম হচ্ছে এই নিয়মে বের করা। তাহলে কত আসে? তাহলে এন হচ্ছে 15, n-1 মানে হচ্ছে 14, ভাগ হলো কত? 2। তাহলে 2 কাটলে 7, তাহলে 15 × 7, তাহলে 7×15 কত আসতেছে? 105। সুতরাং আমাদের এই 23 নাম্বারের আনসার হবে কত? 105। খুবই সহজ, কিন্তু এই অঙ্কগুলো খুবই সহজ, চমৎকার, ঠিক আছে। এগুলো নিয়ে আমাদের হচ্ছে কনফিউশনের কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে 24 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। বলছে যে সেই জুটি নির্বাচন করুন যা হচ্ছে চিলড্রেনের সাথে যেমন প্যাডিয়াট্রিকের সম্পর্ক, তো এমন একটা জুটি বের করতে হবে বাকি চারটার মধ্যে যে অ্যাডাল্ট হচ্ছে অর্থোপেডিক্স, তারপর হচ্ছে কিডনি হচ্ছে নেফ্রোলজিস্ট, ফিমেল হচ্ছে গাইনোকোলজিস্ট, স্কিন হচ্ছে ডার্মাটোলজিস্ট। এই চারটা অপশনের মধ্যে বেস্ট অপশন কোনটা? এই চারটা অপশনের মধ্যে বেস্ট অপশন হচ্ছে ফিমেল হচ্ছে গাইনোকোলজিস্ট। এটা হচ্ছে কোনো একটা বিশেষজ্ঞ, যেমন হচ্ছে চিলড্রেন সাধারণত কি শিশু বিশেষজ্ঞরা দেখে, হ্যাঁ। তাহলে চিলড্রেনের সাথে যেমন পেডিয়াট্রিকের সম্পর্ক, তেমনি ফিমেলের সাথে হবে গাইনোকোলজিস্টের সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, 25 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির কি বলছে। এটা খুবই সহজ একটা জিনিস। সেটা হচ্ছে জাস্ট হচ্ছে কি বক্সগুলো কিভাবে সাজাইছে, রিঅ্যারেঞ্জ করছে, এটা না আমি আর হচ্ছে মাথা ঘামাচ্ছি না। সেটা হচ্ছে আনসার, এটা হবে ক নাম্বার, প্রথমটাই হচ্ছে সঠিক আনসার হবে। আচ্ছা, আমরা এবার একটু 26 নম্বরে দেখি। 26 নম্বরে হচ্ছে আমাদের একটা হচ্ছে কি হচ্ছে একটা অঙ্ক দেওয়া আছে। কি বলছে যে একটা প্যাটার্ন দেওয়া আছে। কি বলছে যে এমনভাবে প্যাটার্ন সাজানো আছে 4, 8, 9, ভিতরে হচ্ছে 108, এখানে বলছে 5, 4, 12, ভিতরে কত হবে? এটার ব্যাখ্যাটা কি? এটার সলিউশন খুবই সহজ। এটা হচ্ছে 8-এর সাথে 9 গুণন, 4-এর সাথে 9 গুণন, তাহলে 4 নং 36, আর এখানে হচ্ছে 8-এর সাথে 9 গুণন 8 নং 72। তাহলে আমরা যদি এই দুটো যোগ করি, 6 2 8, 7 3 10, 108। তাহলে এটা এইভাবে আমরা সাজাবো। 4 বারং কত? 48, এখানে 5 বারং 60, তাহলে যোগ করলে কত হয়? 8 6 4 10, 108। তাহলে ভিতরে কত হবে? আমাদের ভিতরে হবে 108, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 26 নাম্বার, খুবই সহজ অঙ্ক। তাহলে এটা সঠিক আনসার হচ্ছে 108। 27 নম্বর অঙ্ক প্রশ্নটা, এটা হচ্ছে বিগত একটা প্রশ্ন, রিপিট প্রশ্ন, বানান চাইছে, কারেকশন। কনসাইনসাস, কনসাইনসাস এটা হচ্ছে এর আগের একটা বিসিএস আসছিল, বানান হচ্ছে CON SCIN TIOUS, কনসাইনসাস, হ্যাঁ, ঠিক আছে। এটা না আমাদের হচ্ছে টেনশনের কিছু নাই। 28 নম্বরের অঙ্কটা আমাদের একটু প্রবলেম আছে। কি বলছে? একটা কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটা রেশিও দেওয়া আছে। বলছে পুরুষ এবং মহিলার রেশিও দেওয়া আছে, বলছে 3:2, কিন্তু এমন ভাবে বলছে যেখানে মহিলার সংখ্যা বলছে আমার 25, মহিলার সংখ্যা কত বলছে? 25। এখন মহিলার সংখ্যা যদি 25 হয়, 2 অনুপাতে যদি 25 হয়, তাহলে সংখ্যাটা আমাদের কি আসতেছে? ফ্র্যাকশন চলে আসতেছে, ঠিক আছে। সুতরাং এটার আমাদের সঠিক আনসার কিন্তু খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। এটা সঠিক আনসার আমরা এখনো পাই নাই। এটার আনসার সম্ভবত ভুল হবে, ভুল আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সরাসরি 29 নাম্বার হচ্ছে প্রশ্নটা চলে যাব। তো 29 নাম্বারে একটা হচ্ছে ওয়ার্ড মিনিং চাইছে। কি ওয়ার্ড মিনিং? বলছে ইউবিকুইটাস, ইউবিকুইটাস TOUS, এটার মানে কি? বলছে ইউবিকুইটাস মানে হচ্ছে সর্বব্যাপী, চারদিকে, বিশ্বব্যাপী, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সঠিক আনসার কোনটা পাবো? তাহলে এখান থেকে চারদিকে পাই, হচ্ছে কি বিশ্বব্যাপী পাই বা ছড়িয়ে পড়া পাই, এখান থেকে হচ্ছে সঠিক আনসার হবে ওয়াইড স্প্রেড। কি হবে? ওয়াইড স্প্রেড। কি হবে? ওয়াইড স্প্রেড, ঠিক আছে, ওয়াইড স্প্রেড। এটা না টেনশন করার কিছু নাই। লাস্ট একটা অঙ্ক বলছে, এটা হচ্ছে ধারার একটা অঙ্ক। কি ধারা বলছে? বলছে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় যদি 15 হয়, তাহলে বড় সংখ্যা কত? 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড়। আচ্ছা, 5টা সংখ্যা যদি আমরা চিন্তা করি, সে কথার কথা x-2, x-1, আচ্ছা আমরা যোগ দিয়ে যাই, x plus 1 plus x plus 2। আমাদের কি বলছে? এই 5টা সংখ্যার গড় কত বলছে? 15। তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত? 75, তাই তো হওয়ার কথা। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, 2 2 1 1, তাহলে আমাদের থাকতেছে কত? 5x। তাহলে 5x সমান কত? 75। 5x সমান কত? 75। তার মানে হচ্ছে x সমান আসতেছে কত?
15 x সমান কত আসতেছে আমাদের 15। তাহলে আমাদের এখানে বড় সংখ্যা কত ছিল x প্লাস 2, বড় সংখ্যা ছিল x প্লাস 2, তাহলে 15 প্লাস 2 সমান হলো 17। এই প্রশ্নটা আমাদের সমস্যা, এই প্রশ্নটারও সঠিক আনসার এখানে আমাদের নাই। দুইটা প্রশ্ন হচ্ছে মোটামুটি আমাদের প্রবলেম, যেটার হচ্ছে সঠিক আনসার এখনো পাওয়া যায়নি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবার হচ্ছে মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।